সিনেমাটি শুরু হয় একটি শিশুদের শো দিয়ে, যেখানে প্রধান চরিত্র হিসেবে একটি বানর অভিনয় করত। কিন্তু একদিন হঠাৎ করেই তার কিছু একটা হয়ে যায়। সে তার শান্ত স্বভাব হারিয়ে ফেলে এবং তার ভেতরের বন্য পশুটি বেরিয়ে আসে। সে সেটের সবাইকে নির্মমভাবে আক্রমণ করতে শুরু করে। একটি শিশু নিজের প্রাণ বাঁচাতে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। বানরটি তাকে দেখে ফেলে এবং ভয় পাওয়া শিশুটির দিকে এগিয়ে যায়। কিন্তু শিশুটিকে দেখে বানরটি শান্ত হয়ে যায়। সে শিশুটির সাথে একটি হাতে হাত মেলানো করে সেখান থেকে চলে যায়। সেই দিনের পর শোটি বন্ধ হয়ে যায় এবং অনেক বছর কেটে যায়। এখন আমরা গ্রামাঞ্চলে একজন বৃদ্ধ লোককে দেখি, যিনি সিনেমার জন্য ঘোড়া প্রশিক্ষণ দিচ্ছেন। হঠাৎ করেই আকাশ থেকে অদ্ভুত সব বস্তু বৃষ্টির মতো পড়তে শুরু করে। একটি মুদ্রা অনেক দ্রুত গতিতে এসে বৃদ্ধ লোকটির মাথায় লাগে এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। তার ছেলে ওজে, যে পাশেই দাঁড়িয়েছিল, বাবার এই অবস্থা দেখে স্তম্ভিত হয়ে যায়। ডাক্তাররা তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে এটি একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা ছিল। তাদের ধারণা ওপর দিয়ে উড়ে যাওয়া কোনো বিমান থেকে মুদ্রাটি পড়েছে। ওজে এই তত্ত্বে বিশ্বাস করে, কারণ সে সেদিন আকাশে একটি বিকট শব্দ শুনতে পেয়েছিল। 6 মাস কেটে যায়। ওজেকে এখন তার পারিবারিক ব্যবসা চালাতে হচ্ছে। সে ঘোড়া প্রশিক্ষণ দেয় এবং একদিন একটি সিনেমার সেটে কাজ পায়, যেখানে সে তার লাকি নামের ঘোড়াটিকে নিয়ে যায়। সেটে ওজের বোন নিজের পরিচয় দেয়। সে গর্বের সাথে জানায় যে পৃথিবীর একদম প্রথম চলন্ত ছবিতে যে ব্যক্তি ঘোড়ায় চড়েছিলেন তিনি ছিলেন তাদেরই পূর্বপুরুষ, আর তখন থেকেই তাদের পরিবার হলিউড সিনেমার জন্য ঘোড়া প্রশিক্ষণ দিয়ে আসছে। কিন্তু যখন চিত্রগ্রহণ শুরু হয়, ওজের ঘোড়া লাকি একটি উজ্জ্বল প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ক্রু সদস্যরা বন্য ঘোড়াটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা ঘোড়াটির সাথে কাজ করতে অস্বীকার করে। ওজে কাজ থেকে বরখাস্ত হয় এবং সে খুব মন খারাপ করে, কারণ সে তার পারিবারিক ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। সে বুঝতে পারে যে তার বাবা যেভাবে কাজ পেতেন সে সেভাবে কাজ পাচ্ছে না। সে লাকিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সে ঘোড়াটিকে কাছের একটি থিম পার্কে নিয়ে যায়, যেখানে তার রিকির সাথে দেখা হয়। জানা যায় যে রিকি ছিল সেই শিশু যে বহু বছর আগে বানরের আক্রমণ থেকে বেঁচে ফিরেছিল। রিকি তার কাছে আসা সবাইকে সেই দিনের গল্প শোনায় এবং ব্যাখ্যা করে কিভাবে সে সেই ট্র্যাজেডি থেকে বেঁচে গিয়েছিল। এখন সে একজন সফল প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং তার নিজস্ব একটি থিম পার্ক আছে। সে ওজেকে বলে, আমি তোমার ঘোড়ার পুরো আস্তাবল কিনে নিতে পারি। কিন্তু ওজে শুধু একটি ঘোড়া বিক্রি করতে চায়, তাই সে চলে আসে। তবে ওজের বোন টাকার জন্য খামারটি বিক্রি করে দিতে চেয়েছিল। পরে একদিন রাতে যখন তারা বাড়িতে ছিল, তখন আলোগুলো মিটমিট করতে শুরু করে। তারা বাইরে একটি ভয়ার্ত শব্দ শুনতে পায়। একটি ঘোড়া বাঁধন ছিঁড়ে পালিয়ে যায়। ওজে দ্রুত তার ট্রাকে করে ঘোড়াটিকে তাড়া করে, কিন্তু তখনই সে আকাশে একটি অদ্ভুত বস্তু দেখতে পায়। এটি দেখতে একটি ইউএফওর মতো। ওজে এটি দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ইউএফওটি খুব দ্রুত অদৃশ্য হয়ে যায় এবং ওজে লক্ষ্য করে যে ইউএফওটি চলে যাওয়ার সাথে সাথেই বিদ্যুৎ ফিরে এসেছে। সে বুঝতে পারে যে ইউএফওটি আশেপাশে আসলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সে দ্রুত ফিরে গিয়ে তার বোনকে ইউএফও দেখার কথা জানায়। তার বোন খুব উত্তেজিত হয়ে পড়ে এবং তাকে বলে যে যদি তারা এটির একটি পরিষ্কার ভিডিও ধারণ করতে পারে, তবে তারা সেটি মিডিয়ার কাছে বিক্রি করে অনেক টাকার মালিক হতে পারবে। তাই তারা ইউএফওটি ভিডিও করার একটি পরিকল্পনা করে। যেহেতু তারা সারা রাত জেগে থাকতে পারবে না, তাই তারা পরদিনই বাড়িতে সিকিউরিটি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়। একজন টেকনিশিয়ান ক্যামেরাগুলো সেট করতে আসেন এবং তিনি এটি দেখে খুব অবাক হন যে তারা বাড়ির চারপাশ না দেখে ক্যামেরাগুলো আকাশের দিকে তাক করে রাখতে বলছে। টেকনিশিয়ান সন্দেহ করেন যে তারা আকাশে অদ্ভুত কিছু দেখেছে। কৌতূহলী হয়ে সে নিজের বাড়ি থেকেই ক্যামেরাগুলোতে গোপন অ্যাক্সেস সেট করে নেয়। রাতে ওজে এবং তার বোন ইউএফওটি ফিরে আসার জন্য অপেক্ষা করে। অবশেষে ইউএফওটি তাদের বাড়ির কাছে আসে, কিন্তু ক্যামেরাগুলো সেটি রেকর্ড করতে ব্যর্থ হয়, কারণ এটির উপস্থিতি এলাকার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বা বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে দেয়। ওজে এবং তার বোন এখন এটি বুঝতে পারে। তারা উপলব্ধি করে যে ইউএফওটির ভিডিও করতে হলে তাদের এমন একটি ক্যামেরা খুঁজে বের করতে হবে যা বিদ্যুৎ ব্যবহার করে না। এদিকে টেকনিশিয়ান তার বাড়ি থেকে ফুটেজগুলো দেখছিল। সে লক্ষ্য করে যে যখন সে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড চালায়, তখন একটি মেঘ ছাড়া বাকি সব মেঘ সরে যাচ্ছে। তার মানে নিশ্চিতভাবে ওই মেঘটির ভেতরে কিছু একটা লুকিয়ে আছে। সে ওজের বাড়িতে গিয়ে তাদের এই কথা জানায়। ওজে এবং তার বোন বুঝিয়ে বলে যে এটি একটি ইউএফও, কিন্তু শুধু একটি মেঘের ছবি পৃথিবীর মানুষের কাছে যথেষ্ট প্রমাণ নয়। টেকনিশিয়ান একমত হয় এবং বলে যে কেউ তাদের বিশ্বাস করবে না, তাই তাদের আরও ভালো কোনো উপায় খুঁজে বের করতে হবে। থিম পার্কের রিকি বিশাল ভিড়ের সামনে একটি লাইভ শো আয়োজন করছে। সে দাবি করে যে সে বড় বড় জিনিস অদৃশ্য করে দিতে পারে।
আজ সে ওজের কাছ থেকে কেনা ঘোড়াটিকে ইউএফওর উদ্দেশ্যে উৎসর্গ করার পরিকল্পনা করেছে। এক বিশাল দর্শক দল এই শো দেখছে। হঠাৎ করেই একটি ভয়াবহ ঝড় শুরু হয় এবং রিকিকে খুব খুশি দেখায়। সে মনে করে তার এই বিশাল শো একদম নিখুঁতভাবে কাজ করছে। আকাশের সেই স্থির মেঘটি ঠিক রিকির পার্কের ওপর চলে আসে। তারপর টর্নেডোর মতো একটি বিশাল শক্তি নিচে নেমে আসে এবং রিকি, উপস্থিত জনতা এবং ঘোড়াটিকে উপরে টেনে নেয়। আসল চমক হলো এই যে ইউএফওটি কোনো মহাকাশযান নয়, বরং এটি জীবিত বিশাল ভিনগ্রহের দানব। এটি বেঁচে থাকার জন্য পশু এবং মানুষ খায়। রিকি এই প্রাণীটি সম্পর্কে জানত এবং সে ভেবেছিল ঘোড়া খাইয়ে সে এটিকে পোষ মানাতে পারবে। দর্শকরা ভেবেছিল এটি কেবল একটি জাদুর খেলা, কিন্তু ক্ষুধার্ত এলিয়েনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রিকি ও তার দর্শকদের গিলে ফেলে। বাকি যারা ছিল তারা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে। সন্ধে নাগাদ থিম পার্কটি পুরোপুরি খালি হয়ে যায়। যখন ওজে তার ঘোড়াটি খুঁজতে আসে, এলিয়েনটি সেখানে ভাসছিল। ওজেকে দেখামাত্রই সেটি তার দিকে তেড়ে আসে। ওজে বাঁচার জন্য একটি ছোট ছাদের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সে মাথায় জোরে আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায়। এলিয়েনটি তাকে ভেতরে দেখতে না পেয়ে চলে যায়। পরে যখন ওজের জ্ঞান ফেরে, সে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। পথে সে তার বোনকে ফোন করে বলে ইউএফওটি কোনো জাহাজ নয়, এটি একটি বিশাল উড়ন্ত শিকারী প্রাণী যা পশু এবং মানুষ খায়। সে তাকে সতর্ক করে যে এটি পার্কের সব মানুষকে খেয়ে ফেলেছে এবং এখন তাকে শিকার করার চেষ্টা করছে। সে বলে সে দ্রুত বাড়ি ফিরছে। কথা শেষ করার সাথে সাথেই তার বোন বাইরে একটি ভয়াবহ শব্দ শুনতে পায়। এলিয়েনটি এখন ঠিক তাদের বাড়ির ওপর ভাসছে। এটি তাকে আক্রমণ করে না, কিন্তু তাদের বাড়ির ছাদে বিভিন্ন জিনিস ফেলতে শুরু করে। এটি যাদের খেয়েছিল তাদের জিনিসপত্র যেমন নকল মুদ্রা, চাবি এবং রক্ত উপর থেকে বৃষ্টির মতো পড়তে থাকে। 1 মিনিটের মধ্যে তাদের বাড়ি রক্তে ভিজে যায়। এখন আমরা বুঝতে পারি যে এলিয়েনটি ধাতু বা প্লাস্টিকের তৈরি জিনিস হজম করতে পারে না, তাই সে সেগুলো বৃষ্টির মতো উগরে দেয়। এটাই ব্যাখ্যা করে যে কেন ওজের বাবা আকাশ থেকে পড়া মুদ্রার আঘাতে মারা গিয়েছিলেন। ওজে এবং তার বোন টেকনিশিয়ানকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। তারা এখনও এলিয়েনটির অস্তিত্ব প্রমাণ করার জন্য ভিডিও করতে চায়, কিন্তু এটি মোটেও সহজ হবে না, কারণ এটি কাছে আসলে আশেপাশের সমস্ত ইলেকট্রনিক্স বন্ধ হয়ে যাবে। তাই আধুনিক ক্যামেরাগুলো অকেজো হয়ে যাবে। তাহলে তারা কিভাবে এটি রেকর্ড করবে? টেকনিশিয়ান তাদের একজন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সাথে পরিচয় করিয়ে দেন। এই লোকটির কাছে একটি বিশেষ ফিল্ম ক্যামেরা আছে যা কোনো ব্যাটারি ব্যবহার করে না, এটি হাতে ঘুরিয়ে চালাতে হয়। তারা তার সাহায্য চায়, কিন্তু সে জানতে চায় কেন তাদের এটি প্রয়োজন। যখন তারা তাকে দানবটি সম্পর্কে সত্য কথা বলে, সেই পাগলামো গল্প বিশ্বাস করে না এবং তাদের চলে যেতে বলে। পরে সেই রাতে খবর দেখার সময় সে থিম পার্কে ঘটে যাওয়া একটি অদ্ভুত বিপর্যয়ের রিপোর্ট দেখে, যেখানে কয়েক ডজন মানুষ কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেছে। ওজে এবং তার বোন সত্য বলছে বুঝতে পেরে ফটোগ্রাফার খুব উত্তেজিত হয়ে পড়েন। তিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, তাই তিনি ওজের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার বিশেষ ক্যামেরাটি নিয়ে তাদের খামারে আসেন এবং তারা বাড়ির কাছে একটি ফাঁদ তৈরি করেন। এলিয়েনটি আশেপাশেই আছে জেনে তারা সেখানে বেশ কিছু বাতাসে দোলে এমন লম্বা পুতুল স্থাপন করেন। যেহেতু এগুলোর জন্য বিদ্যুতের প্রয়োজন, তাই দানবটি কাছে আসলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এগুলোও নিস্তেজ হয়ে পড়বে, যা অনেকটা অ্যালার্ম হিসেবে কাজ করবে। সব কিছু গুছিয়ে নেওয়ার পর তারা প্রাণীটির আসার অপেক্ষায় থাকে। হঠাৎ ওজের বোন দেখে যে একটি লোক মোটরসাইকেল চালিয়ে সেই বিপজ্জনক থিম পার্কের দিকে যাচ্ছে, যেখানে এলিয়েনটি সাধারণত শিকার করে। সে লোকটিকে থামাতে দৌড়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে সে কে এবং এখানে কি করছে। লোকটি জানায় যে সে একজন সংবাদ প্রতিবেদক এবং থিম পার্কে নিখোঁজ হওয়া মানুষদের বিষয়ে তদন্ত করতে এসেছে। বোনটি তাকে সতর্ক করে বলে যে সামনে আর না যেতে, কারণ এটি প্রাণঘাতী হতে পারে। কিন্তু প্রতিবেদক তার সতর্কতা উপেক্ষা করে বাইক চালিয়ে চলে যান। হঠাৎ তার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং তিনি মাটিতে আছড়ে পড়েন। বাইকটি থেমে যায় কারণ এলিয়েনটি ঠিক তাদের মাথার ওপরেই ছিল। ও যে লোকটিকে পড়ে যেতে দেখে বুঝতে পারে যে প্রতিবেদকটি চরম বিপদের মুখে আছেন। যদি তিনি সেখানে থাকেন তবে এলিয়েনটি তাকে শুষে নেবে। ও যে আহত লোকটিকে বাঁচাতে তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এলিয়েনটি প্রতিবেদককে খেয়ে ফেলে। এদিকে পাশের একটি পাহাড়ে দাঁড়িয়ে বন্যপ্রাণী আলোকচিত্রী তার বিশেষ ক্যামেরার হ্যান্ডেল ঘুরিয়ে পুরো আক্রমণের দৃশ্যটি ধারণ করছিলেন। তিনি চমৎকার কিছু ফুটেজ পান, কিন্তু এলিয়েনটির ভেতরের একটি অসম্ভব শট নেওয়ার নেশা তাকে পেয়ে বসে। তাই তিনি সরাসরি দানবটির নিচে চলে যান। তিনি বুঝতে পারেননি এলিয়েনটির টানার ক্ষমতা আসলে কতটা শক্তিশালী। প্রাণীটি ফটোগ্রাফারকেও ভেতরে শুষে নেয়। এখন তিনি মৃত, আর ওজে, তার বোন এবং টেকনিশিয়ান একা হয়ে পড়ে। রাগান্বিত এলিয়েনটি তার দেহকে একটি বিশাল প্যারাশুটের মতো আকারে পরিবর্তন করে ওজের বোনকে তাড়া করে। সে বাঁচার জন্য প্রাণপণ দৌড়ায় এবং পড়ে থাকা প্রতিবেদকের মোটরসাইকেলটির কাছে পৌঁছতে সক্ষম হয়। সে বাইকটির ওপর লাফিয়ে ওঠে এবং মরিয়া হয়ে ইঞ্জিন চালু করার চেষ্টা করে।
ভাগ্যক্রমে বাইকটি চালু হয়, কারণ সে এলিয়েনের এনার্জি ফিল্ড থেকে কিছুটা দূরে ছিল। সে দ্রুত সেই পরিত্যক্ত থিম পার্কে চলে যায় এবং একটি বিশাল বেলুন ম্যাসকট খুলে দেয় যাতে সেটি উঠতে পারে। এলিয়েনটি মনে করে বিশাল বেলুনটি বুঝি কোনো খাবার। এটি বেলুনটির দিকে উড়ে যায় এবং পুরোটা গিলে ফেলে। দানবটি যখন বিশাল বেলুনটি খাওয়ার চেষ্টায় মগ্ন, ওজের বোন থিম পার্কের একটি পুরনো অ্যানালগ ক্যামেরা ব্যবহার করে একটি ছবি তোলে। এটি কাজ করে কারণ এটি একটি ম্যানুয়াল ওয়াইন্ড আপ ক্যামেরা ছিল। আকাশের দিকে তাকিয়ে সে অবশেষে প্রাণীটির একটি একদম পরিষ্কার ছবি তুলতে সক্ষম হয়। হঠাৎ এলিয়েনটির ভেতরে থাকা সেই বিশাল বেলুনটি ফেটে যায় এবং প্রচণ্ড চাপে থাকা গ্যাস বেরিয়ে আসে। এই তীব্র চাপের ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং তার চোখের সামনেই এলিয়েনটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। দানবটি চিরতরে মারা যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ক্লান্ত হয়ে বসে পড়ে। কুয়াশার ভেতর দিয়ে সে ওজেকে তার ঘোড়ার অপর অক্ষত অবস্থায় দেখতে পায়। যদিও তারা অনেক কষ্টের শিকার হয়েছে, কিন্তু তাদের লক্ষ্য পূরণ হয়েছে। অবশেষে তাদের কাছে এলিয়েনটির সেই নিখুঁত ছবি রয়েছে, যা তাদের খ্যাতি এবং প্রতিপত্তি এনে দেবে। ভাই এবং বোনের জয়ের মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়।